আসার পালা তখন পায়ে পড়ে যায়, কিন্তু যখন লড়াইয়ের পালা তখন দেয়ালে উঠে খুব সুন্দরভাবে পা গুটিয়ে বসে থাকে। ঠিক আছে, একটা ওই হামটি ডামটি স্যাট অন দ্য ওয়াল এরকম একটা আমরা পড়েছিলাম কবিতা খুব ছোটোবেলায়। তো সেই জিনিসটাই আমি দেখি, মানে ওরা হামটি ডামটি। ঠিক আছে, তো ওই হামটি ডামটিদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। হামটি ডামটিকে ডাস্টবিনে ফেলে আমাদের সেই দেয়ালটাকে খুব সুন্দরভাবে রং করে রেখে দিতে হবে। সেই দেয়ালটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দুর্নীতির সাগরে জল বোধহয় ইডিরা খুঁজে পায়নি, এবং তাই জন্যই উনি জামিনটা পেয়েছেন। তো এটা খুব আশ্চর্য লাগে যে এই প্রত্যেকটা ব্যক্তি, সেটা ইডি হোক বা বিজেপির স্পেসিফিক্যালি কেউ হোক, কথাগুলো তো বলে দেয়, তারপরে কোনো তথ্য আনে দিতে পারে না, এবং তাই জন্যই জামিনটা পেয়েছে অত্যন্ত স্বাভাবিকভাবে। এবার জ্যোতিপ্রিয়দার জামিন 13 মাস পরে উনি পেয়েছেন, এবং ওনার শারীরিকও কিছু অসুবিধা প্রকাশ পেয়েছে যতটুকু আমি জানতে পেরেছি। আমি একটা কথা বারবার বলেছি যে আমাদের দল প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যখন কথা উঠেছে আমরা কিন্তু স্টেপ নিতে দুবার সময় নিইনি, দুবার ভাবিও নি, কিন্তু বাস্তবে তাদের উপর যেই মানে বিষয়টা নিয়ে প্রশ্নটা উঠেছিল সেটা কি আদৌ কতটা প্রমাণিত সেটা কিন্তু দেখার পালা। সেটা জ্যোতিপ্রিয় দা হোক, সেটা অন্য কেউ হোক, স্পেসিফিক্যালি আমি কারণ নাম নিতে চাইছি না, সবার জন্যই কিন্তু একই বিষয়টা প্রযোজ্য। ইডি সিবিআইকে নামানো হয় ঠিক ভোটের আগে, তারা নামে, তারা কাজ করে, তারা সাগর বলে, গঙ্গাসাগর বলে, তারা সমুদ্র বলে, প্যাসিফিক ওশান বলে, বে অফ বেঙ্গল বলে, কত কিছু বলে, কিন্তু এত কিছু বলা সত্ত্বেও বাস্তবে জলটা কতটা সেখানে আছে সেই জিনিসটাই তুলে ধরতে পারে না। এটা হয়ে এসছে, এটা কিন্তু শুধুমাত্র জ্যোতিপ্রিয়দার বিষয়টা যে নতুন কিছু তা নয়, এটা বরাবরই হয়ে এসছে অন্বেষা। তো আমি বারবার আজকে যখন টিভিতেও বসছি তখনও বিভিন্ন প্রশ্ন উঠছে, আমি বারবার বলছি যে কথাগুলো আপনারা টিভিতে এসে বলছেন সেই কথাগুলো প্রমাণটা হাতে নিয়ে বলুন, তারপরে আমি সেটার উত্তরটা দেব। এবং আমি আবারও ইডি সিবিআই যখন এই কেসগুলো করা হচ্ছে, লড়া হচ্ছে, আমি বারবার একটা জিনিস বলতে চাইছি, আদালত তো বিচারটা করতে বসে আছে সেখানে, এবং আদালত যখন জামিনটা দিয়েছে কিছু দেখে, কিছু ভেবে, কিছু বুঝেই দিয়েছে। আমরা কিন্তু আদালতের যাই সিদ্ধান্ত আদালত নিয়েছে বরাবরই কিন্তু আমরা সেই জিনিসটা শিরোধার্য করেছি, আমরা বরাবরই সেই জিনিসটা মাথা নত করে মেনে এসেছি, কারণ আমরা জানি আদালতকে কোন সম্মানটা দিতে লাগে। সেই জিনিসটা হয়তো বিজেপি বা অন্য কোনো প্রতিনিধি দল সেই জিনিসটা জানে না, কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস সেটা জানে, এবং সেই জন্য কিন্তু আমরা বরাবরই সম্মান দিয়ে এসেছি। কিন্তু বাস্তবে যাদের বিরুদ্ধে কমপ্লেনটা তোলা হচ্ছে তারা আদৌ কতটা অভিযুক্ত সেই জিনিসটা কিন্তু তাদেরকে, যারা কমপ্লেনটা তুলছে তাদেরকে এবার প্রমাণ করার পালা। কতদিন আর এইভাবে চলবে? এই যে শুভেন্দু অধিকারী, ওনার উপর কিন্তু একটা ক্লিপ আমরা দেখেছিলাম, তুমিও দেখেছো, আমিও দেখেছি, তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছে, কিন্তু এইটাও দেখেছি যে সেই ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লিপটা কিন্তু পরবর্তীতে ডিলিটও হয়ে গেছে। খুব আশ্চর্যের বিষয়, এই গ্লিচগুলো অন্য কোথাও হয় না, কিন্তু যখন শুভেন্দু অধিকারী কোনো একটা দলে ঢুকে যায়, অর্থাৎ ওয়াশিং মেশিনে ঢুকে যায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে তার গায়ের জামাকাপড়টা পরিষ্কার হয়ে যায়। খুব আশ্চর্যের বিষয়, এটা ম্যাজিক, মানে জাদুর ম্যাজিকের থেকেও আলাদা রকম ম্যাজিক এটা। তো এই জাদুর ম্যাজিকের যে প্রক্রিয়াটা বিজেপি বাংলায় শুরু করেছে, যে ওখানে গেলেই ওয়াশিং মেশিনে তোমার জামাকাপড় ধুয়ে একদম সাফ হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু এবার বাস্তবে বন্ধ করতে হবে। কারণ যারা ভালো, যারা খারাপ, তাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। যারা দুদিকে সুবিধাবাদী, গাছেরটাও খাবো তলারটাও করাবো, কারা এই জিনিসটা করছে, এই জিনিসটাকে চিহ্নিত করে ফেলার পালা কিন্তু এবার সময়টা এসছে। এটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হোক বা সেটা অন্য কেউ হোক, কারণ কিছু লোকজন ধান্দার সময় দেয়ালে উঠে বসে থাকে, মানে যখন ধান্দা আসার পালা তখন পায়ে পড়ে যায়, কিন্তু যখন লড়াইয়ের পালা তখন দেয়ালে উঠে খুব সুন্দরভাবে পা গুটিয়ে বসে থাকে। ঠিক আছে, একটা ওই হামটি ডামটি স্যাট অন দ্য ওয়াল এরকম একটা আমরা পড়েছিলাম কবিতা খুব ছোটোবেলায়। তো সেই জিনিসটাই আমি দেখি, মানে ওরা হামটি ডামটি। ঠিক আছে, তো ওই হামটি ডামটিদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। হামটি ডামটিকে ডাস্টবিনে ফেলে আমাদের সেই দেয়ালটাকে খুব সুন্দরভাবে রং করে রেখে দিতে হবে। সেই দেয়ালটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই যারা শুধুমাত্র কোনো একটা ভুল কাজ করলাম তার পরবর্তীতে বাঁচার জন্য বিজেপি আমাকে অফার দিয়েছে চলো ভাই দৌড়ে যাই, এই ভুল কাজের লোকজনদেরকে সর্বপ্রথম আমরা ওই ছাঁকনি দিয়ে ছাঁকাই করে ফেলে দিয়েছিলাম। এই ডাস্টবিনের ব্যক্তিগুলোকে তুলে যারা নিজেদের দলে ঠাঁই দিয়েছে তাদেরকে নিয়ে আমরা কিছু বলতে চাই না, কিন্তু বিরোধী নেতা তো অনেক মন্তব্যই করে, তাই জন্যই বিরোধী নেতার কথাটা তুলতে বাধ্য হলাম। ইডির আইনজীবী বলছেন যে গঙ্গা, ভাগীরথী ও অন্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে নাকি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র কাছে। আশ্চর্যজনকভাবে এত বক্তব্য রাখার সত্ত্বেও ওনারা কতটা প্রমাণ করতে পেরেছে সেটা আজকের দিনে দাঁড়িয়েও একটা বড় প্রশ্ন। প্রমাণ করতে পারিনি বলেই আমি আবারও বলছি এই রেজাল্টটা হচ্ছে। রেজাল্টটা তো কিছু একটা মানে ক্রিয়ার পরবর্তীতেই আসে, ক্রিয়ার পরবর্তীতেই প্রক্রিয়া। তো স্বাভাবিকভাবে যেই কথাগুলো উনি বলছেন
যেমনভাবে আমি প্রত্যেকটা এই দলের প্রতিনিধি বা সেটা যদি আমি ইডি বা স্পেসিফিক্যালি সিবিআই এর কথাও বলি, আপনাদের কাজটা তো প্রমাণ করা, আপনারা প্রমাণটা করুন না। আমরা কিন্তু সত্যি, আমি জ্যোতিপ্রিয় বাবুর কথাটা ছেড়ে দিয়ে যদি একটু আমি তিলোত্তমা কেন্দ্রিক কথাতেও যাই, আমরা কিন্তু বারবার সিবিআই এর কথা যখন যখন উঠেছে, সিবিআই এর কাজ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখনও কিন্তু চুরি করা নোবেলটাও আমার বাংলায় ফেরত আসেনি। তো সিবিআই কতটা সাকসেস রেট, তাদের কতটা সাকসেসফুল, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই বিষয়ে আমি আলাদা করে না হয় কথা নাই বললাম, কিন্তু বাস্তবে যেটা ঠিক বা ভুল, অর্থাৎ নোবেলের বিষয়টা আলাদা, একটা সম্মানের বিষয়। সমানভাবে যখন কোনো মানুষকেন্দ্রিক বিষয় আসে, সেটা তো তার সারা জীবনের বিষয়, তার সম্মানের বিষয়, তার উপার্জনের বিষয়, তার ভালো থাকার বিষয়, বা একটা গোটা একটা প্রক্রিয়া। বিকজ মানুষ কিন্তু কোনো নোবেল নয়, নোবেলটা আসেনি। কিন্তু মানুষের প্রতি যদি আপনাদের ভুল কোনো ক্রিয়া প্রক্রিয়া হয়, সেই মানুষটার জীবন চলে যেতে পারে। তো আমরা বাস্তবে চাই না, আমার মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও এই জিনিসটা চায় না, বেসিক ল যেটা আছে সেটাও এটা চায় না, যে কোনো একটা ভুল মানুষ একটা মানে ভুল বার্তা, মানে তাদের উপরে একটা বেসিক নেগেটিভ কথা উঠে সে একটা জায়গায় যাক বা তার একটা ক্রিয়া হোক, অর্থাৎ একটা ভালো মানুষের ফাঁসি হোক, আমরা চাইব না। এটা তো আমার বিষয়ই বলছে, লই বলছে। তো সমানভাবে আমি বারবার বলবো, আপনাদের যদি প্রমাণ থাকে সেই প্রমাণটা ছুঁড়ে মারুন। এবার আর কতদিন একই গ্যাটে নিয়ে বসে থাকবেন বলুন তো? সেই জিনিসটা ছুঁড়ে মারুন। যদি সত্যি কেউ দোষী হয়ে থাকে, তার সেই শেষ প্রক্রিয়াটা আমরা দেখতে চাই, সেটা যেই হোক। আমি আবারও বলছি, সেটা যেই হোক। দোষীর কোনো জাত হয় না, যেমন খুনির কোনো সোজা কথা, খুনির কোনো ধর্ম হয় না, জাত হয় না। সমানভাবে আমাদের কাছে দোষীর কোনো জাত হয় না, ধর্ম হয় না। কিন্তু আগে দোষী তাদেরকে প্রমাণ করুন, তারপরে না হয় এত কথাগুলো বলবেন। সেটা জ্যোতিপ্রিয় দার জন্য হোক, সেটা অন্য কারোর জন্য হোক, দোষী প্রমাণ করুন না। যদি আপনাদের হাতে এত কিছুই থাকে, গঙ্গার বিষয়ে জানেন, গঙ্গাসাগরের বিষয়ে জানেন, বেশ ভালোই তথ্য তো জানেন, কিন্তু এটা তো জিওগ্রাফি পরীক্ষা হচ্ছে না। এটা বাস্তবে কিন্তু একটা মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, এবং শুধু সেই মানুষটা না, সেই মানুষটার সাথে আশেপাশে যারা জড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষকে কেন্দ্র করেই কিন্তু জিনিসটা হচ্ছে। তাহলে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কিন্তু বাস্তবে ভগবানও কাউকে দেয়নি। তো সেটা ইডি হতে পারে, সেটা সিবিআই হতে পারে। আমি তাদেরকে একটা কথা বলবো, আপনাদের কাজটা প্রমাণ তুলে ধরা, সেই প্রমাণটা আপনি তুলে ধরুন। সেই জিনিসটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি। শুভেন্দু অধিকারী বলছেন যে আইনিভাবে, আইনি লড়াইতে অনেকেই জামিন পায়, কিন্তু আনন্দ করার কিছু নেই, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি, প্রপার্টি, অ্যাকাউন্ট সবই ফ্রিজ হয়ে রয়েছে, এবং তিনি যে মামলায় যা গ্রেফতার হয়েছিলেন তাতে নাকি 7 বছরের জেল হওয়ার কথা, এবং তিনি 1-1.5 বছর থেকেছেন, তাই পরবর্তীকালে তাকে নাকি আবার গ্রেফতার করা হতে পারে, এমন একটা কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন। ওনার এই বিষয়ে নলেজটা অত্যাধিক ভালো, কারণ উনি হয়তো আগে থেকে একটা চক আউট বেসিক প্ল্যান করে নিয়েছে যে 7 বছরের কিন্তু জেলটা করাতে হবে বাবা, না হলে কিন্তু এই বিষয়ে আমি বক্তব্যটা রাখতে পারবো না। এবার মাঝখান থেকে যখন একটু ফাঁক পেয়েছে, তখন সেই বিষয়ে তো সেটা বলতে হবে। আর খুব আশ্চর্যজনকভাবে ওনার এই বিষয়ে নলেজটা থাকা উচিত বটে, কিন্তু এটা তো ওনার স্বয়ং জেলে থেকে থাকাটা উচিত, কারণ ওই 7 বছরের বিষয়টা শুভেন্দু অধিকারীর জন্য হওয়া উচিত ছিল। সেই জিনিসটা শুধুমাত্র হয়নি। আমি কিছুক্ষণ আগে তোমার চ্যানেলেই বললাম যে ওই ওয়াশিং মেশিন, ওই নির্মা, ঠিক আছে, ওই নির্মার প্রমোশন করেছে খুব সুন্দরভাবে শুভেন্দু অধিকারী। তো তাই জন্যই কিন্তু উনি আজকে বাইরে আছেন, এবং বাইরে থেকে তোমার মতো মিডিয়া চ্যানেলকে এই বক্তব্যটা রাখতে পারছেন। কিন্তু বাস্তবে তো ওনার বাইরে থাকার কথাই নয়। উনি তো টাকা নিয়েছেন, স্পষ্ট চিত্রে দেখা গেছে। উনি বাইরে কীভাবে? তোমার বেসিক জ্ঞান বুদ্ধি এই কথাটা বলে, যাকে আমি দেখছি হাতে স্বয়ং টাকা নিয়ে বসে আছে এরকমভাবে চাদরে করে মুড়ে, সে আবার বাইরে গিয়ে এই বক্তব্যটা রাখছে অন্য একজনের বিষয়। খুব আশ্চর্যকর না? মানে ছোটোবেলায় একটা জিনিস শুনেছিলাম যে প্রেয়ার করার সময় চোখ বন্ধ করে করতে হবে। এবার একটা টিচার একটা ছেলেকে ধরে ফেলেছে। কীভাবে ধরে ফেলেছে? টিচারটা নিজে চোখ খুলেছিল প্রেয়ারের সময়। তো এরকম একটা বিষয়। তো এবার খুব আশ্চর্যজনকভাবে টিচারটা আবার কমপ্লেন করছে, এই ভাই তুই কেন চোখ খুলে আছিস? আমি বলতে চাইছি, উনি যদি সত্যি চোখ খুলে থাকে, সেই বিষয়টা আগে ইডি সিবিআই প্রমাণ করুক, তারপরে না হয় টিচারটা গিয়ে সেখানে কথাটা বলুক। আমার কথাটা হচ্ছে সেখানে, কারণ চোখটা খুলে কিন্তু টিচারটা খুব সুন্দরভাবেই ছিলেন। এবার এই চোখ খোলার জিনিসটা কিন্তু আরও আমরা সবাই যারা দর্শক আসনে ছিলাম তারা দেখেছি। আমরা সেখানে প্রেয়ার করছিলাম না, কিন্তু দর্শক আসনে ছিলাম বটে। আমরা স্পষ্টভাবে দেখেছি শুভেন্দু অধিকারীর চোখটা ড্যাব ড্যাবে খোলা। তো সেই ওই ড্যাবডাবে খোলা চোখের মানুষটা যখন অন্য কারোকে নিয়ে কলার ধরতে যাচ্ছে, বক্তব্য রাখছে, আমরা সত্যি সেই বিষয় না, সেই জিনিসটাকে কোনো বক্তব্য রাখার জায়গাতেই বলি না। যাই হোক, তুমি প্রশ্নটা করলে বলে আমাকে উত্তরটা দিতে হলো। কিন্তু শুভেন্দুবাবু যেই কথাগুলো বলে, সেখানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই, কারণ মাথামুন্ডু যুক্তি কিছুই থাকে না। ওই যে চোখ খোলা দুজনেরই, ঠিক আছে। তো এরকম একটা বক্তব্য এখানে আমার আর কিছু বলার নেই শুভেন্দু অধিকারীকে নিয়ে।